সকলে হেডিং করো ভূগোলের আজকের নতুন টপিক ভারতের শিল্প। দেখো, আগে আমি ভূগোলের প্রত্যেকটা টপিক কীভাবে এগোচ্ছিল একটু বলে নিই। প্রথমে ভারতের অবস্থান, ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, তারপরে মৃত্তিকা, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ, তার সঙ্গে শিল্প সম্পদ শক্তি সম্পদ আলোচনা করার পরে আজকের টপিক শিল্প। আগের প্রত্যেকটা বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে কিন্তু শিল্পটা আমাদের দেখতে হবে, কারণ শিল্পের জন্য আগের প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ কি না? তার মধ্যে সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর শিল্পের ক্ষেত্রে কাজে লাগে, সেটা হচ্ছে খনিজ। ওকে, কেন? খনিজ সম্পদের ওপর ভিত্তি করে কিন্তু ভারতের শিল্পের প্রসার ঘটেছে বা শিল্প বেড়ে উঠেছে। যদি কাউকে প্রশ্ন করা হয় প্রথমে যে হোয়াট ডু মিন বাই ইন্ডাস্ট্রি বা শিল্প বলতে তোমরা কী বোঝো, কী বলবে? কেউ বলতে পারবে সাধারণ ভাষায় শিল্প কী? কারো কোনো আইডিয়া? যেটা মনে হয় যে ইন্ডাস্ট্রি বা শিল্প কী বলা যাবে কোনো কিছু? দেখো, লিখতে হবে না, শুনে রাখো যে স্বাভাবিক পদ্ধতিতে উৎপাদিত কাঁচামালকে বিভিন্ন যান্ত্রিক পদ্ধতির সাহায্যে আমাদের ব্যবহার্য সামগ্রীতে পরিণত করার উপায় হলো শিল্প। বুঝতে পারলে? এটা কিন্তু ভালো করে মনে রাখো যে আমাদের স্বাভাবিক বা প্রাকৃতিক পদ্ধতি যেসব কাঁচামাল আমাদের যোগান পাচ্ছি, তাদেরকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বা যান্ত্রিক পদ্ধতি বলতে পারো, ও লেবারের কর্মনিপুণতা, এই দুটো কিন্তু কাজে লাগে। এর ওপর ভিত্তি করে ব্যবহার্য সামগ্রী যে তৈরি করছি, এটাকেই বলছি শিল্প। এই শিল্পের পরে আরেকটা কথা আমাদের জানার দরকার, যেটাকে বলা হয় অনুসারী শিল্প। এটা কিন্তু জানা উচিত, আমি ক্লাসেও বারবার অনুসারী শিল্প নিয়ে বলি। অনুসারী শিল্প কি? কারো কোনো আইডিয়া আছে? এটা কিন্তু জানা উচিত। কেউ বলো, ভুল হোক না, চেষ্টা করো। অনুসারী শিল্প বলতে কি বোঝো? কারো কোনো আইডিয়া? নীলায়ন বলা যাবে? একদমই তাই, একদমই তাই। কোনো বৃহদায়তন শিল্পের থেকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে বা কোনো বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে যে যে ছোট ছোট শিল্প গড়ে ওঠে, তাদের বলা হয় অনুসারী শিল্প। ওকে, চলো নোট ডাউন করো। কোনো বৃহদানবিক বা কোনো বৃহৎ আয়তন, কোনো বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে যে ছোট শিল্প গড়ে ওঠে, তাদেরকে আমরা বলি অনুসারী শিল্প। ওকে, এগুলো মোটামুটি আমাদের জানা ব্যাপার। এরপরে আমাদের জানতে হয় যে ভারতবর্ষে, এবার দেখো এই চ্যাপ্টার বলে রাখি প্রথমেই, এই চ্যাপ্টার কিন্তু খুবই ইনফরমেটিভ চ্যাপ্টার, অর্থাৎ সাল থেকে আরম্ভ করে পার্সেন্টেজ কোথায় হচ্ছে, কোন রাজ্যে, এই ইনফরমেশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইনফরমেশানের ফার্স্ট ইনফরমেশান আমায় জানতে হচ্ছে যে এটা আমি যেগুলো ডেটা বলবো, এটা হচ্ছে মার্চ 2020 রেসপেক্টে। 21 সালে সেরকম কোনো ডেটা পাবলিশ হয়নি, জাস্ট করোনার আগের ডেটা বলছি। তারপরে যদি ডেটা যখন আসবে তখন কিন্তু আমি বলে দেবো। প্রত্যেকে জাস্ট হেডিং করে রাখবে যে ভারতের শিল্পের শতকরা হিসাবে। নোট ডাউন করো, ভারতের শিল্পের শতকরা হিসাব। ওকে, ব্যাকেটে লিখে নাও মার্চ 2020 অনুসারে। তারপরের ডেটা কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে নেই। যদি কোনো, দেখো, খুব পার্থক্য হওয়ার সম্ভাবনা নেই, যদি কোনো পার্থক্য হয় আমি তোমাদের বলে দেবো। তাহলে এই ভারতের শিল্পের শতকরা হিসাব বলতে কি? দেখো, আমাদের শিল্প বলতে অনেক কিছু শিল্পই রয়েছে, সেই শিল্প ভারতবর্ষ জুড়ে তাদের উৎপাদনের হিসাবে বা আমাদের কতটা অর্থনৈতিক দিক থেকে সাহায্য করে সে সমস্ত শিল্প, তাদের পার্সেন্টেজ ওয়াইজ। দেখো, অনেক শিল্পই তোমাদের কাছে জানা। কেউ বলতে পারবে এত যে শিল্প আছে তার মধ্যে ভারতবর্ষে কোর শিল্প বা কোর ইন্ডাস্ট্রি বা কেন্দ্রীয় শিল্প যদি বলি, তার সবথেকে বেশি পার্সেন্টেজ কোন শিল্প? কারো কোনো আইডিয়া আছে? আমি 1 2 3 4 করে কিন্তু অর্ডারটা লেখাবো, অর্ডারটা ইম্পর্টেন্ট। কারো কোনো আইডিয়া আছে? একদমই তাই, ভেরি গুড। ফার্স্ট হচ্ছে পেট্রোলিয়াম শিল্প। ওকে, ফার্স্ট নোট ডাউন করো। দেখো, পার্সেন্টেজ সহকারে নোট ডাউন করবে, লিখে নাও পেট্রোলিয়াম প্রোডাকশান। ওকে, দেখো পেট্রোলিয়াম প্রোডাকশান প্রত্যেকের পার্সেন্টেজ নোট ডাউন করবে যে 28.04%। ওকে, সেকেন্ড লিখবে ইলেকট্রিসিটি জেনারেশন। অর্থাৎ আমি, দেখো, যখন শক্তি সম্পদ চ্যাপ্টারটা পড়াই তখন বলেছিলাম যে বিদ্যুৎ বা কোনো ইলেকট্রিসিটি কী কী উপায় উৎপাদন করা সম্ভব,
অর্থাৎ শুধুমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র ভাববে না, যে কোনো বিদ্যুৎ কেন্দ্র সবগুলোকে নিয়ে আমাদের যে শিল্প গড়ে উঠেছে। এটা কত পার্সেন্ট? নোট ডাউন করবে 19.85%। দেখো একটা জিনিস আমি বারবার বলি, এই পার্সেন্টেজগুলো কিন্তু পরিবর্তনশীল। আমি মার্চ 2020 এটা লাস্ট আপডেটেড ডেটা, তার রেসপেক্টে বলছি। যদি কোনো পরিবর্তন হয় আমি কিন্তু পরিবর্তন সেটাও বলে দেবো। ওকে, চলো 3 নম্বর নোট ডাউন করবে স্টিল প্রোডাকশান। স্টিল প্রোডাকশান, স্টিল প্রোডাকশান 17.92%। 4 নম্বর কোল প্রোডাকশান। কোল প্রোডাকশান 10.33%। 5 নম্বর নোট ডাউন করবে ক্রুড অয়েল প্রোডাকশান। ক্রুড অয়েল বলতে অপরিশোধিত তৈল প্রোডাকশান কত পার্সেন্ট? নোট ডাউন করবে 8.98%। ওকে, 6 নম্বর ন্যাচারাল গ্যাস প্রোডাকশান। ইনফরমেশানগুলো খুব ইম্পর্টেন্ট। WBCS মেন্স পরীক্ষায় যাদের লক্ষ্য তাদের বলে দিই, মেন্সে কিন্তু সিকোয়েন্স দিয়ে কোশ্চেন আসে যে নিচের কোন বিকল্পে ভারতের শিল্পের সঠিক ক্রম বর্তমান, এই ক্রম দিয়ে কিন্তু কোশ্চেন আসে। এগুলো আগে WBCS আসতো না, এটা UPSC থেকে কিন্তু এগুলোকে গ্রহণ করা, এই টাইপের কোশ্চেনগুলো একটু কেয়ারফুলি আমাদের দেখা দরকার। ওকে, সিকোয়েন্সটা জেনে নেওয়া দরকার। নেক্সট নোট ডাউন করবে সিমেন্ট প্রোডাকশান। সিমেন্ট প্রোডাকশান 5.37%। ওকে, চলো 8 নম্বর নোট ডাউন করবে ফার্টিলাইজার প্রোডাকশান। ফার্টিলাইজার্স প্রোডাকশান নোট ডাউন করবে 2.63%। দেখো তাহলে তোমরা স্ক্রিনে পড়তে দেখতেই পাচ্ছ, এই 8টা ইন্ডাস্ট্রি বা এই 8টা সেক্টর আমাদের কিন্তু পার্সেন্টেজে পরপর মনে রাখতে হবে। তোমরা প্রত্যেকটা আমি ইংলিশে নোট ডাউন করলাম, তোমরা প্রত্যেকটা বেঙ্গলিতেও করতে পারো। ওকে, অসুবিধা নেই। এই হলো প্রথম ভারতের, মানে প্রথম বলতে প্রথমে যে টপিকটা বলছি, ভারতের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিগুলো আমি পরে প্রত্যেকটা ডিটেলসে বলবো, এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির হিসেব। ওকে, চলো নেক্সট প্রত্যেকে হেডিং করবে। আচ্ছা, প্রত্যেকে লেখা হয়ে গেছে? হলে বলবো, আমি স্ক্রল করব। হয়েছে লেখা? চলো, হ্যাঁ বলো বলো, কোনটা বলো কোনটা বলো কোনটা বলো? সার উৎপাদন, সার শিল্প। সার শিল্প এখন মারাত্মক গুরুত্বপূর্ণ, আর এই সার শিল্পের ক্রমটা এটা দিনে দিনে ঊর্ধ্বগামী। ওকে, 1992 সালে প্রথম 10-এর মধ্যেও ফার্টিলাইজার প্রোডাকশানকে আমরা আনতে পারতাম না, বর্তমানে কিন্তু এটা 8 নম্বর অলরেডি চলে এসছে। ওকে, অদূর ভবিষ্যতে এটা কিন্তু অনেক ঊর্ধ্বমুখী থাকবে। আর এটা মনে রাখবে, ফার্টিলাইজারের মধ্যে কিন্তু কীটনাশক এটা কিন্তু ইনক্লুডেড, বুঝতে পারলে? এটা মেনলি এগ্রিকালচারাল ফিল্ডের ক্ষেত্রে। আর শুধু তাই নয়, এই সার এগ্রিকালচারাল ফিল্ডের সঙ্গে আমরা যে পোলট্রি, ডেয়ারি বা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি, সেখানেও কিন্তু ইউজ করা হয়। ওকে, সমস্ত নিয়েই ফার্টিলাইজার বলা হচ্ছে। ওকে, চলো নেক্সট যেটা আমার প্রত্যেকে হেডিং করবে, যে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। চলো, আশা করি প্রত্যেকে নোট ডাউন করা হয়েছে। নোট ডাউন করো এরপরে ভারতের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। দেখো, যারা আমার কাছে প্রথম থেকে ক্লাস করছো প্রত্যেককে রিকোয়েস্ট করবো, জিওগ্রাফি খাতা যেন এইভাবে রেডি করা থাকে, পড়তে সুবিধা হবে। তার সঙ্গে মাজিদ হোসেন বা কার্তিক চন্দ্র মণ্ডলের বই রাখবে, যে কোনো এক্সামের ক্ষেত্রে আর কোনো জিওগ্রাফি নিয়ে কোনো ডাউট থাকবেই না। যে কোনো একটা বই ফলো করবে, আইদার মাজিদ হোসেন অর কার্তিক চন্দ্র মণ্ডল। যারা বেঙ্গলিতে পড়তে পছন্দ করো, কার্তিক চন্দ্র মণ্ডল সেরা বই, প্রচুর ইনফরমেশান ভালো করে দেওয়া আছে। আমিও বিভিন্ন নোট লেখানোর সময় বা বিভিন্ন করার সময় কার্তিক চন্দ্র মণ্ডলে ফলো করি। আর এই সমস্ত ডেটা জানার জন্য বা এই সমস্ত ফ্যাক্টগুলো ভালো করে ডিসকাস করার জন্য কিন্তু মাজিদ হোসেনের ইংলিশ ভার্সানের বই খুব গুরুত্বপূর্ণ। ওকে, এই দুটো বই সঙ্গে থাকবে, তার সঙ্গে আমি যে নোট লেখাচ্ছি এর বাইরে দেখবে জিওগ্রাফিতে আর কোনো সমস্যা থাকবে না কিন্তু। ওকে, চলো এরপরে আমাদের যেটা জানতে হবে যে ভারতের শিল্পাঞ্চল। শিল্পাঞ্চল বলতেই প্রথমেই যে সবথেকে হিউজ যে পার্টটা রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে স্টার্ট করা যাক। সেটা কি? হুগলি শিল্পাঞ্চল বলতে পারি। হুগলি শিল্পাঞ্চল, এই হুগলি শিল্পাঞ্চল যে বলছি, আমি পশ্চিমবঙ্গের যখন পড়াবো আর কি,
পশ্চিমবঙ্গের ভূগোল যখন ডিসকাস করব তখন পশ্চিমবঙ্গের শিল্পের রেসপেক্টে হুগলি শিল্পাঞ্চল ডিসকাস করব। তাও এখানে বলে রাখি, কারণ এই হুগলি শিল্পাঞ্চল এটা কিন্তু জাতীয় স্তরেই বেশ খ্যাতি, অনেক দিন পুরনো বলে। এবার যেটা জানার দরকার ভারতের পশ্চিমবঙ্গের ভূগোলের জন্য গুরুত্বপূর্ণ, যে এই হুগলি শিল্পাঞ্চলের বিস্তার কতটা বলতে পারবে? এই হুগলি শিল্পাঞ্চলের বিস্তার কতটা ভালো করে শুনে রাখুন। হুগলি আমাদের, একটু নদী নিয়ে আলোচনা করি। আমি কয়েকদিন আগে বাড়িতে যারা পড়তে বাড়িতে ডিসকাস করছিলাম যে পশ্চিমবঙ্গের ভূগোলের কথা। তো হুগলি নদী বলতে কোন নদীটার কথা বলছি আমরা? হুগলি নদী বলতে কোন নদীর কথা বলছি? কেউ অন্তত বলো, হুগলি বলতে কোন নদীর কথা বলা হয়? বলো। আরে কারোর তো বলা উচিত। আমরা যে হুগলি নদীর বলছি, এখানে হুগলি নদী বলতে কোন নদীটা? কেউ একজন, নীলায়ন বলা উচিত। বাকিরা, বিশ্বজিৎ, বৈশাখী, রিম্পা, কেউ একজন হুগলি নদী বলতে কোন নদী হুগলি নদী, বা কোনখান থেকে এই নদীর নাম হুগলি নদী শুরু হচ্ছে? দেখো শুনে রাখো, এটা আনফর্চুনেট কারণ না বলাটা। দেখো আমাদের যে গঙ্গা নদী একদম গঙ্গোত্রী থেকে একদম পুরোপুরি হরিদ্বার, বারাণসী, পাটনা হয়ে যে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, পশ্চিমবঙ্গে প্রবেশ করার আগে রাজমহল পাহাড়ের নিকট সেটি দুটো ভাগে ভেঙে যাচ্ছে। মেন ধারা কোথায় চলে যাচ্ছে? প্রধান ধারা চলে যাচ্ছে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে, এবং তার অতীব ক্ষুদ্র একটি ধারা, মানে যে মেন ধারা তার থেকে অনেকটাই কম, ভাগীরথী নাম নিয়ে দক্ষিণে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে। ওই রাজমহল পাহাড় থেকে, ভালো করে শুনবে, যেখান থেকে নদীটা ভেঙে যাচ্ছে ওই জায়গা থেকে হুগলি জেলার চুঁচুড়া শহর পর্যন্ত এটির নাম কিন্তু কি? এটির নাম ভাগীরথী। ওই চুঁচুড়া শহর থেকে আপ টু বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, যেখানে গঙ্গা পড়েছে, মোহনায় মিশেছে, সেইখানে নাম হচ্ছে হুগলি। এই হুগলি নদীর উভয় পাশে প্রচুর শিল্পাঞ্চল বর্তমান। কী শিল্পাঞ্চল আমি পরে আসছি। প্রচুর শিল্পাঞ্চল বর্তমান যা হুগলি শিল্পাঞ্চল নামে পরিচিত। তাহলে একটা জিনিস মনে রাখা দরকার, কোনো নদী যদি নদীর কনসিডার যদি করি, তাহলে নদীর দুটো পাড় হয়। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের নদীটা উত্তর থেকে দক্ষিণে এই নদী প্রবাহিত, এর তাহলে কী পাড় বর্তমান? একটা পশ্চিম পাড়, একটা পূর্ব পাড়। হ্যাঁ কিনা একটু ডিরেকশনের মতো মনে করে নাও, যে নদী উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তার দুটো পাড় বর্তমান, একটা পূর্ব পাড়, একটা পশ্চিম পাড়। এখানে কিন্তু দুটো মনে রাখা দরকার। ফার্স্ট হেডিং করো পূর্ব তীর বা পূর্ব পাড় কথাটা ঠিক শোনায় না, পূর্ব তীর। তাহলে নোট ডাউন করো, পূর্ব তীরে কল্যাণী থেকে বিড়লাপুর। ওকে, পূর্ব তীরে কল্যাণী থেকে বিড়লাপুর। পশ্চিম তীরে নোট ডাউন করবে যে বাঁশবেড়িয়া থেকে উলুবেড়িয়া। ওকে, এতটা পর্যন্ত কিন্তু এর বিস্তার। দেখো কল্যাণী এটা নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার সীমান্ত, আর বিল্লাপুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, যা বজবজের নিকট। বাঁশবেড়িয়া হচ্ছে হুগলি জেলা, আর উলবেড়িয়া হচ্ছে হাওড়া জেলা। এইটা হচ্ছে কি আমাদের হুগলি শিল্পাঞ্চলের বিস্তার। এই বিস্তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি যখন পশ্চিমবঙ্গের ভূগোল পড়াবো আরও ডিটেলসে বলবো। এবার যেটা জানার দরকার, এই হুগলি শিল্পাঞ্চলে কি গুরুত্বপূর্ণ শিল্প রয়েছে। দেখো ফার্স্ট একটা প্রথম যে শিল্পটা রয়েছে, যে শিল্পটা এখন মানে তার প্রভাব বলো বা তার অর্থনৈতিক বিস্তার বলো বা তার এখন লাভজনক ব্যাপারটা অনেকটাই কমে গেছে, ব্যবহারও কমেছে, এটাকে ক্ষয়িষ্ণু শিল্প বলা যায়, যেটা হচ্ছে পাট শিল্প। এই পাট শিল্প যত জনপ্রিয়তা কমছে বা পাট উৎপাদন যত কমছে, হুগলি শিল্পাঞ্চলের কদর দেশ জুড়ে অনেকটাই কমছে। কারণ হুগলি শিল্পাঞ্চলের মেন বিখ্যাত যে জিনিসটা ছিল সেটা হচ্ছে পাট শিল্প। ওকে চলো নেক্সট, কাগজ শিল্প 3 নম্বর নোট ডাউন করবে। রাসায়নিক শিল্প, যার মধ্যে প্রচুর পরিমাণ ফার্টিলাইজিং প্রোডাকশান রয়েছে, লিখে নাও রাসায়নিক শিল্প। আর 4 নম্বর লেখো ইঞ্জিনিয়ারিং শিল্প। দেখো আমি শুধু এইটুকুর মধ্যে তো সমস্ত শিল্প ব্যাখ্যা করা মুশকিল, এছাড়া অনেক শিল্পই রয়েছে যেগুলো হুগলি শিল্পাঞ্চলে এই অঞ্চলগুলির মধ্যে রয়েছে। দেখো এই পশ্চিম তীর পূর্ব তীরের মধ্যেই কিন্তু কলকাতা শহরটিও বর্তমান। ওকে, কলকাতা শহরটি হুগলি নদীর কোন তীরে, পশ্চিম তীরে না পূর্ব তীরে? কি মনে হয়, কেউ বলতে পারবে? বলা উচিত কিন্তু
কলকাতা শহরটি পশ্চিম হুগলি নদীর কোন তীরে? পূর্ব তীরে না পশ্চিম তীরে? বলো বলো। আরে কারোর তো আইডিয়া থাকো, রিম্পা বলো কোন তীরে হবে? পূর্ব তীরে, অফকোর্স পূর্ব তীরে। হাওড়া কোন তীরে? হাওড়া হচ্ছে পশ্চিম তীরে। ওকে, একটু কিন্তু পশ্চিমবঙ্গের ম্যাপ সম্বন্ধে আইডিয়া থাকা দরকার। আমি একটু শিল্পটা শেষ করে নিই, এরপরে পশ্চিমবঙ্গের ভূগোল যখন শুরু করব আমি একদম ডিটেলসে ছবি এঁকে প্রত্যেকটা জেলা বলো প্রত্যেকটা জায়গা ভালো করে বলবো। কারণ তোমরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা দিতে চাইছো সেক্ষেত্রে কিন্তু এপিএসসির কথা বলছি, পিএসসি বা ডাব্লিউবি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নলেজ খুব ভালো থাকা দরকার। এমনকি ডাব্লিউবিসিএসে যে ভূগোলের সিলেবাস বলা আছে ওখানে বলা আছে ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গল। মানে জিওগ্রাফির যদি 25টা কোশ্চেন পড়ে তার মধ্যে 10টা কোশ্চেন পশ্চিমবঙ্গের জিওগ্রাফি থেকে পড়বে, তাই আমাদের পশ্চিমবঙ্গের জিওগ্রাফিটা আইডিয়া থাকা উচিত হচ্ছে। তাহলে ফার্স্ট আমরা যে শিল্পাঞ্চল পেলাম ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ হুগলি শিল্পাঞ্চল, অত্যন্ত পুরাতন শিল্পাঞ্চল। ওকে, 2 নম্বর প্রত্যেকে নোট ডাউন করো। 2 নম্বর নোট ডাউন করবে 1 নম্বর হুগলি শিল্পাঞ্চল, 2 নম্বর নোট ডাউন করবে মুম্বাই পুনে শিল্পাঞ্চল। মুম্বাই পুনে শিল্পাঞ্চল কোন রাজ্য? তাড়াতাড়ি কোন রাজ্য? কেউ একজন বলো। মহারাষ্ট্র। দেখো, জিওগ্রাফি নিয়ে আইডিয়া থাকার জন্য আমাদের ভারত তথা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে কিন্তু পারা সম্ভব হয়েছে। তাহলে এর বিস্তার কতটা? দেখো, এর বিস্তার নোট ডাউন করো যে থানে থেকে পুনে, থানে বলতে প্রায় 17 কিলোমিটার দূর মুম্বাই থেকে, সেটা মুম্বাইয়ের মধ্যে রাখা যায়। থানে থেকে পুনে, শুধু তা নয়, যে লিখে নাও পুনে সহ নাসিক সোলাপুর জেলা। ওকে, এটি হলো এই শিল্পাঞ্চলের বিস্তার। তাহলে এই শিল্পাঞ্চলে কী রকম ইন্ডাস্ট্রি লক্ষ্য করা যায়? ফার্স্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, ওই পশ্চিম ভারতের একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম বলতে পারবে? কারো কোনো আইডিয়া? পশ্চিম ভারতের একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম বলো তো। পশ্চিম ভারত বলতে কোনটা? গুজরাট বা মহারাষ্ট্রের দিকে বলো, শুনছি। কে এটা বলছিলে? বস্ত্র বয়ন শিল্প, ভেরি গুড। কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র বয়ন শিল্প, নোট ডাউন করো। কার্পাস বয়ন শিল্প, এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ শিল্প পশ্চিম ভারতের জন্য। পশ্চিম ভারত বলতে মেনলি গুজরাট ও মহারাষ্ট্রে। এই কারণে এই সমস্ত অঞ্চল কিন্তু অনেকটাই ইকোনমিক্যালি রিচড আমাদের তুলনায়। ওকে, চলো নেক্সট। এছাড়াও কী রয়েছে লিখে রাখো, পেট্রোলিয়াম শিল্প। তার সঙ্গে লাস্ট নোট ডাউন করবে, সবার ক্ষেত্রেই, সব শিল্পের স্থানের ক্ষেত্রেই কমন, ইঞ্জিনিয়ারিং শিল্প হয়েছে। এই হলো প্রথম দুটো গুরুত্বপূর্ণ, একটা একদম পূর্ব ভারত, যেটা পূর্ব ভারতে হুগলি শিল্পাঞ্চল, আর পশ্চিম ভারতে মুম্বাই পুনে শিল্পাঞ্চল। কোনো অসুবিধা নেই। চলো নেক্সট। প্রত্যেকে লেখা হয়েছে, পেজ উল্টাবো তাহলে, হলে রেসপন্স করো যে হ্যাঁ কমপ্লিট হয়েছে তো। ওকে, চলো 3 নম্বর নোট ডাউন করো। 3 নম্বর নোট ডাউন করো। দেখো, 3 নম্বর একইভাবে প্রথমে বিস্তার লিখব, তারপরে আমরা সেই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্প নিয়ে আলোচনা করব। লেখো, আমেদাবাদ ভদোদরা শিল্পাঞ্চল কোন রাজ্য? কি মনে হয়? গুজরাট। নোট ডাউন করো, আমেদাবাদ ভদোদরা শিল্পাঞ্চল। প্রত্যেকে নোট ডাউন করবে, আমেদাবাদ ভদোদরা শিল্পাঞ্চল, গুজরাট। আমি আর বিশেষ লেখাচ্ছি না, আমেদাবাদ নাম শুনেই তোমরা গুজরাট কিন্তু বুঝতেই পারছো। বিস্তার কী হবে লিখে নাও, ভালো করে নোট ডাউন করবে। দক্ষিণে ভালসাদ থেকে সুরাট ও পশ্চিমে জামনগর পর্যন্ত। দেখো, জামনগর কথাটা কিন্তু তোমরা যখন শক্তি সম্পদ পড়াই, খনিজ পড়াই, তোমরা কিন্তু জামনগর কথাটা বারবার শুনেছ, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। চলো নেক্সট। এই অঞ্চলে কি কি রয়েছে প্রথমেই বললাম, যে কোনো পশ্চিম ভারতীয় শিল্পের ক্ষেত্রে বা অঞ্চলের ক্ষেত্রে প্রথম কি হয়? কার্পাস বয়ন বা বস্ত্র বয়ন। হ্যাঁ কি না? কার্পাস বয়ন শিল্প।
সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ নোট ডাউন করবে পেট্রোলিয়াম। থার্ড নোট ডাউন করবে ইঞ্জিনিয়ারিং। ওকে, অসুবিধা নেই। দেখো ডিটেলসে এই শিল্পাঞ্চলে কী কী রয়েছে, তার স্পেশাল কী কী নাম বা ব্যাপার আমি পরে ডিসকাস করব। ওকে, 4 নম্বর নোট ডাউন করবে যে মাদুরাই কোয়েম্বাটুর শিল্পাঞ্চল। নোট ডাউন করো, মাদুরাই কোয়েম্বাটুর বেঙ্গালুরু শিল্পাঞ্চল। বেঙ্গালুরুটা মিস করে গেছি, বেঙ্গালুরু শিল্পাঞ্চল একত্রে বলা হয়। তাহলে এটা কোন অঞ্চল বা কোন জায়গায়, দেখি কে বলতে পারে? শুধু তামিলনাড়ু কি বেঙ্গালুরু কি তামিলনাড়ুর মধ্যে পড়ছে? তাহলে তাহলে এটি মোটামুটি বলতে পারি যে দক্ষিণে তামিলনাড়ু থেকে একদম কর্ণাটক পর্যন্ত বিস্তৃত, বোঝা গেছে? তাহলে এটা বলতে পারো যে তামিলনাড়ু ও কর্ণাটকের দক্ষিণাংশ। তাহলে কথাটা অ্যাপ্রোপ্রিয়েট শোনায়। নোট ডাউন করো, তামিলনাড়ু ও কর্ণাটকের দক্ষিণাংশ। ওকে, এবার এই ক্ষেত্রে এই মাদুরাই কোয়েম্বাটুর বেঙ্গালুরুতে কী শিল্পাঞ্চল গড়ে উঠেছে? দেখো ভালো করে শুনে রাখবে যে বেঙ্গালুরু শুনলেই তোমরা কি মনে পড়ে? বেঙ্গালুরু কথাটা শুনলেই, আগে বেঙ্গালুরু নিয়ে ডিসকাস করে নিই, বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর শুনলেই আমাদের কোন শিল্পের কথা মনে আসে বলতে পারবে? বলা উচিত, বলো বেঙ্গালুরুতে কী গড়ে উঠে সবচেয়ে বেশি? আইটি হাব গড়ে উঠেছে। আইটি মানে কি? আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি বলতে পারি। এই তথ্য প্রযুক্তি মানেই আইটি বা ইনফরমেশন টেকনোলজি। এটা কার মধ্যে পড়ে? এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে পড়ে। নোট ডাউন করো, ইঞ্জিনিয়ারিংয়ের তো অনেক কিছু স্ট্রিম রয়েছে, কম বেশি প্রত্যেকেই জানো। এই ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে ব্যাকেরা লিখে রাখো আইটি, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কোন জায়গায়? এটা কিন্তু ব্যাঙ্গালোর বিখ্যাত এই আইটি সেক্টরের জন্য বা আইটি হাবের জন্য। ওকে, চলো সেকেন্ড, এটা ছাড়াও যেটা গুরুত্বপূর্ণ, লৌহ ইস্পাত শিল্প। এছাড়াও কি রয়েছে লিখতে পারো? সিমেন্ট ও সার শিল্প। ওকে, এই সমস্ত শিল্প মাদুরাই কোয়েম্বাটুর ও বেঙ্গালুরুর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো নেক্সট যেটা লিখবে সেটা হচ্ছে উত্তর ভারতে দিল্লি। লিখে নাও যে দিল্লি সংলগ্ন শিল্পাঞ্চল। খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু ভালো করে জানতে হবে। দেখো দিল্লি সংলগ্ন বলতে এটা কোন অঞ্চল? শুধু দিল্লি বলতে পারি না, দিল্লি তো একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে দিল্লি সারাউন্ডিংস যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ইউপি ও হরিয়ানা। জাস্ট দুটো পয়েন্ট লিখে, একটা ইউপি লেখো, সেকেন্ড লেখো হরিয়ানা। এই দুটো রাজ্যের কিছু বিশেষ অঞ্চল, কিছু জায়গার নাম আমাদের নোট ডাউন করতে হবে। তার মধ্যে ইউপির আগ্রা আর দিল্লি কাছাকাছি মোটামুটি, মথুরা, মিরাট। ওকে, দিল্লির কাছাকাছি এই তিনটে জায়গা, দিল্লির কাছাকাছি হলেও এটা ইউপির মধ্যে পড়ে। তাই এই তিনটি জায়গার যে সমস্ত শিল্প সেটাকে দিল্লি সংলগ্ন শিল্পের মধ্যে আমরা রাখতেই পারি। এছাড়া হরিয়ানার কি? ফরিদাবাদ, নাম শুনেছ? আমি ফরিদাবাদের নাম কিন্তু খনিজ সম্পদের সময় বলেছিলাম, গুড়গাঁও। ওকে, আর একটা লিখে রাখো আম্বালা। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শুনে রাখবে। যেমন আমাদের শুনে রাখো কলকাতা সারাউন্ডিংস, বারাসাত, ব্যারাকপুর যে ব্যাপারগুলো রয়েছে, যে ছোট ছোট জায়গা রয়েছে, বা দক্ষিণে বলতে পারি দক্ষিণ 24 পরগনার দিকে যেমন বজবজ, বাটানগর, এই যে পার্টগুলো যেমন কলকাতার কাছাকাছি কিন্তু আলাদা ডিফারেন্ট জেলার মধ্যে পড়ে। এখানেও সেরকম যে দিল্লির কাছাকাছি এই সমস্ত জায়গাগুলো থাকলেও এটা আলাদা রাজ্যের মধ্যে পড়ছে। ওকে, কারণ দিল্লি যে প্রপার জায়গাটা সেটা কেন্দ্রশাসিত অঞ্চল, আমরা এটা প্রত্যেকেই জানি। এবার এই দিল্লি সংলগ্ন শিল্পাঞ্চলে কী শিল্প বর্তমান প্রধান যেটা দেখা যায়, ভালো করে শোনো। ইউপিতে দেখো, ইউপি আর দিল্লি একদম সংলগ্ন। ইউপিতে কোন চাষ ভালো হয়? এর জন্য কিন্তু আমাদের কৃষিতে চলে যেতে হবে, ভারতের কৃষি চ্যাপ্টারে আমি বলেছিলাম। ইউপিতে কোন চাষ সব থেকে ভালো হয়? পড়লে কিন্তু বলা উচিত। আখ।
আখ চাষ সবথেকে ভালো হয়। তাহলে আখ চাষের প্রধান দ্রব্য কী উৎপন্ন হয় আখ থেকে? চিনি। তাই এখানে ফার্স্ট নোট ডাউন করো চিনি শিল্প, সবথেকে বিখ্যাত এই শিল্পাঞ্চলে। এই চিনি শিল্প এই দিল্লি বেসড যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টর রয়েছে এখান থেকে সমগ্র ভারতে ছড়িয়ে যায়। ওকে, নেক্সট নোট ডাউন করবে কাঁচ শিল্প, তারপরে রাসায়নিক শিল্প, এছাড়াও রয়েছে কাগজ ও পেট্রোরসায়ন শিল্প, ও লাস্ট নোট ডাউন করব কাগজ শিল্প। এইগুলো কিন্তু এই দিল্লি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্প। হ্যাঁ কি না? তাহলে দেখো আমরা মোটামুটি ভারতের গুরুত্বপূর্ণ 5টা শিল্প নিয়ে আলোচনা করলাম। কি কি? ফার্স্ট হুগলি শিল্পাঞ্চল, তারপরে মুম্বাই পুনে শিল্পাঞ্চল, আহমেদাবাদ ভদোদরা শিল্পাঞ্চল, তারপরে কি মাদুরাই কোয়েম্বাটুর বেঙ্গালুরু শিল্পাঞ্চল, লাস্টে করলাম হচ্ছে দিল্লি সংলগ্ন শিল্পাঞ্চল। এরপরে তাহলে ভারতের মোটামুটি অনেকগুলো পার্ট কভার করেছি, একটা পার্ট এখনও বাকি আছে। দেখো আমি কিন্তু সেই পার্ট নিয়ে আলোচনা শিল্প সম্পদ খনিজের ক্ষেত্রে করা হয়ে গেছে, যারা ক্লাস দেখেছো তারা বুঝতে পারবে। বলো কোন পার্টটা আমি মিস করেছি? এখনও পর্যন্ত কোন পার্টটা আমি লেখাইনি যেখানে গুরুত্বপূর্ণ শিল্পর অবস্থান রয়েছে? বলতে পারবে? বলা যাবে? এই যে 5টা ছাড়াও ভারতের আর কোন বিশেষ ক্ষেত্র বা বিশেষ জায়গা রয়েছে যেখানে ভালো বা গুরুত্বপূর্ণ শিল্প গড়ে উঠেছে, কিন্তু সেটা নিয়ে এখন আলোচনা আমি করিনি? বলা যাবে? হ্যাঁ, সেটা কোন জায়গাটা? ঠিকই বলছো, জায়গার নাম বলো। জায়গার নাম বলো, একদমই ঠিক বলছো। ছোটনাগপুর শিল্পাঞ্চল, হ্যাঁ কি না? যেটা ছোটনাগপুর মালভূমি অঞ্চল। লাস্ট প্রত্যেকে নোট ডাউন করো 6 নম্বর ছোটনাগপুর শিল্পাঞ্চল। ওকে, এটা কিন্তু আমরা জানি বা আমরা দেখেওছি যে এই অঞ্চলটা কতটাভাবে খনিজের দিক থেকে রিচড, সমস্ত ধরনের খনিজ কিন্তু এই জায়গায় পাওয়া যায়। তাহলে মেনলি এই ছোটনাগপুর শিল্পাঞ্চল এটি কোন জায়গাটায় বেশ করে গড়ে উঠেছে? এটা কিন্তু সমগ্র ঝাড়খণ্ড বলতেই পারি, সমগ্র ঝাড়খণ্ড, তার সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ। ও WB লেখো ওয়েস্ট বেঙ্গল, তার লেখো পশ্চিমাংশ। ওকে, পশ্চিমাংশের মধ্যে মেনলি বলতে পারি একটি জেলায় ব্যাকেরা লিখে রাখো, পশ্চিম বর্ধমান জেলা। ওকে, কারণ এইটা নোটগুলো বা এই ব্যাপারগুলো আমি হচ্ছে পশ্চিমবঙ্গের যখন ভূগোল পড়াবো তখন পশ্চিমবঙ্গের শিল্প আলোচনা করার সময় কিন্তু বলবো আমি পশ্চিম বর্ধমান জেলা একমাত্র যেটি ছোটনাগপুর শিল্পাঞ্চলের মধ্যে পড়ে। তাহলে এখানে বলা উচিত এখানে কোন শিল্প সবথেকে গুরুত্বপূর্ণ? নোট ডাউন করো লৌহ ইস্পাত শিল্প। দেখো এটা কিন্তু এই অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও লিখে রাখতে পারো যে লৌহ ইস্পাত এর সঙ্গেও যে সিমেন্ট ও অ্যালুমিনিয়াম শিল্প। হয়েছে? তাহলে দেখো এই ছোটনাগপুর শিল্পাঞ্চলের আলোচনা করার সঙ্গেই মোটামুটি আমরা ভারতের যে সমস্ত 6টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল রয়েছে, দেখো এটা কিন্তু গোটা ভারতের মোটামুটি বিভিন্ন ক্ষেত্রকে যেগুলো বেস সেগুলো কিন্তু কভার করে ফেলছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এই অংশগুলো ছাড়া ভারতের আর কোনো শিল্পাঞ্চল নেই? অবশ্যই আছে, তবে সেটাকে শিল্প বলবো বা শিল্প শহর বলবো, শিল্পাঞ্চল বলবো না। শিল্পাঞ্চল বলতে গেলে কী বলতে হয়? শিল্পাঞ্চল মানে একটা কন্টিনিউ এরিয়া, যেটা এই ছোটনাগপুর মালভূমিটায় কেন বলছি ভালো করে দেখো। ছোটনাগপুর মালভূমিতে তুমি যদি দুর্গাপুর, আসানসোল, অন্ডাল, রানীগঞ্জ থেকে আরম্ভ করো আপ টু বোকারো থেকে একদম জামশেদপুর, রাঁচি, প্রত্যেকটা অঞ্চল একই কন্টিনিউ হিসাবে এই শিল্প বর্তমান। তাই এই সমগ্র অঞ্চলকে নিয়ে ছোটনাগপুর শিল্প বলছি। ওকে, তুমি হুগলির কথা দেখলে দক্ষিণে বিড়লাপুর, মানে বজবজেরও দক্ষিণে বিড়লাপুর থেকে একদম বজবজ হয়ে বাটানগর হয়ে তারাতলা হয়ে একদম কন্টিনিউ চলে গেছে মানে কলকাতা শহরকে পের করে চলে গেছে কল্যাণী পর্যন্ত। তাহলে এই শিল্পাঞ্চলটা একটা হিউজ এরিয়া যখন কভার করবে কন্টিনিউভাবে তখনই তাকে শিল্পাঞ্চল বলা হয়। তাহলে মধ্যপ্রদেশে শিল্প কি নেই? অবশ্যই আছে। তাহলে সেটা শিল্পক্ষেত্র, নট শিল্পাঞ্চল। এটা কিন্তু আমাদের একটু পার্থক্য জেনে রাখা দরকার, যেন এটা তোমাদের মধ্যে ধারণা না হয় যে
এই 6টা অঞ্চলের বাইরে ভারতে কোনো শিল্পই নেই, একেবারেই তা নয়। শিল্পাঞ্চল বললে কিন্তু এই 6টা। আর শিল্পক্ষেত্র যখন বলবে, আমরা তো প্রত্যেকটা শিল্পের ভিত্তিতে আলোচনা করব, তখন প্রত্যেকটা কোন রাজ্য বিশেষে কোথায় কি হয় সেটা কিন্তু আমরা ডিসকাস করে নেব। ঠিক যেমন আমি করেছিলাম খনিজ ও শক্তি সম্পদের ক্লাসে, সেখানে রাজ্যের ভিত্তিতে কোথায় কী হয় ডিসকাস করা হয়েছিল, এখানেও ঠিক একই রকম হচ্ছে। চলো, এরপরে আমি যে শিল্প নিয়ে প্রথমে ডিসকাস করা শুরু করব, আজকের ক্লাসে চেষ্টা করবো এটা শেষ করার, সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। প্রত্যেকে হেডিং করো লৌহ ইস্পাত শিল্প। চলো ফার্স্ট আজকের যে শিল্প নিয়ে ডিসকাশন শুরু করব, লৌহ ইস্পাত শিল্প। দেখো পারা যায় কিনা। লৌহ ও ইস্পাত শিল্প, যাকে ইংলিশে বলা হয় আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। ওকে, চলো, এই শিল্প কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? এই শিল্পকে আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড বলা হয়, কারণ বিশ্বের সমস্ত ধরনের যে শিল্প রয়েছে তার প্রাথমিক ভিত্তি হলো এই লৌহ ও ইস্পাত। ওকে, ফার্স্ট কিছু পয়েন্ট দেখাবো যে কী কী নামে পরিচিত। মোটামুটি 3টে নামে এই শিল্প পরিচিত। প্রথম, শিল্পের শিল্প। এই নামগুলো কিন্তু আমার জানতে হবে। শিল্পের শিল্প নামে হচ্ছে পরিচিত এই শিল্প। এছাড়া বলতে পারি সমস্ত শিল্পের মূল। সমস্ত শিল্পের মূল নামে পরিচিত এই আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। এছাড়া আর কি বলতে পারি, আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড। আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড। ওকে, এই 3টে বিশেষ নামে কিন্তু আমরা লৌহ ইস্পাত শিল্পকে বলতেই পারি। বলো, কোনো অসুবিধা নেই। এগুলো কিন্তু এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো, পয়েন্ট করে করে লেখানোর দায়িত্ব আমাদের, পড়ার দায়িত্ব তোমার। দেখো, লৌহ ইস্পাত শিল্পে একটা কোশ্চেন আছে যে এই শিল্পে লোহা ছাড়া আর কোন ধাতুর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়, বলতে পারবে? দেখো, যারা মোটামুটি সায়েন্সের একটু নলেজ আছে তারা কিন্তু এটা বলতে পারবে। বিভিন্ন পরীক্ষায় ইন্টারভিউতেই কোশ্চেনটা করে। বিভিন্ন পরীক্ষা বলতে যারা কনস্টেবলে পরীক্ষা দিচ্ছ বা এরকম, এই কোশ্চেনের ছোটো ছোটো ইন্টারভিউতেই কোশ্চেনটা আসে, বা এমনি ডাব্লিউবিসি প্রিলিমিনারিতে এসেইছে। বলা যাবে যে এই শিল্পে লোহা তো একদম মেন কাঁচামাল, লোহা ছাড়া আর কোন ধাতু ব্যবহার করা হয়, বলতে পারবে? বলা যাবে? কোনো আইডিয়া? না, জিঙ্ক নয়। অর্পিতা, বিশ্বজিৎ, কেউ বলো, যা মনে হয় বলো। বৈশাখী, প্রিয়াঙ্কা, বলো যেটা মনে হয়, যে লোহা ছাড়া কোন ধাতু ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। ব্যবহার নিশ্চয়ই কারণ আছে। কোন ধাতু ব্যবহার করা হয় জাস্ট নোট ডাউন করবে। সাহায্যকারী ধাতু, এই শিল্পে সাহায্যকারী ধাতু বা সহায়ক ধাতু কোশ্চেন কিন্তু আসে। কারণ আমি কারণটাও জানাবো আর কোন ধাতু সেটাও জানাবো। তার আগে যদি কেউ বলতে পারো কোনো আইডিয়া। বৈশাখী পারা যাবে, রিম্পা পারা যাবে, প্রিয়াঙ্কা। ম্যাঙ্গানিজ, পারফেক্ট, সুন্দর, নোট ডাউন করো। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ, ব্যাকেটে MN। এবার মনে মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন লৌহ ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়। এনি আইডিয়া? কোনো আইডিয়া আছে এই সংক্রান্ত যে কেন ম্যাঙ্গানিজকে ব্যবহার করা ধাতু এই লৌহ ইস্পাত শিল্পের সঙ্গে? ভালো করে শোনো, যখন কোনো কাঁচা লোহা ইন্ডাস্ট্রিতে আসছে, আমাদের উদ্দেশ্য সেই কাঁচা লোহাকে অর্থাৎ আয়রনকে স্টিলে পরিণত করা, অর্থাৎ ইস্পাতে পরিণত করা, তখন ম্যাঙ্গানিজ কিন্তু শোধনকারী ধাতু হিসাবে কাজে লাগে। অর্থাৎ এর ধাতুর সঙ্গে যদি ম্যাঙ্গানিজকে আমি মেশাই তাহলে ইস্পাত যথেষ্ট কঠিন হয় এবং সেই ইস্পাতের জং বা মূর্ছা থেকে আমরা রোধ করতে পারি। এই কারণে কিন্তু এই ধাতুর সঙ্গে ম্যাঙ্গানিজ কিন্তু মেশানো হয়। বুঝতে পারলে? তাহলে একটা জিনিস মনে রাখবে, যে সমস্ত ক্ষেত্রে বা যে সমস্ত জায়গায় এই লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে সেখানে প্রধান কাঁচামাল হিসাবে কিন্তু ম্যাঙ্গানিজের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ ম্যাঙ্গানিজ ছাড়া উন্নত কোয়ালিটি বা উন্নত ধরনের ইস্পাত উৎপাদন করা সম্ভব নয়। ওকে, চলো নেক্সট যেটা এমসিকিউ ফরম্যাটে ইম্পর্টেন্ট, লিখে রাখো বিগালক। দেখো, এটা পুরোপুরি একটা মেটালার্জি বা ধাতুবিদ্যার কথা, যে
শিল্পে বা যে ক্ষেত্রে কোনো ধাতুকে গলনে সাহায্য করে বা বিগলিত হতে সাহায্য করে সে তাকে বিগালক বলে। তাহলে প্রত্যেকটা বিগালক খুব ইম্পর্টেন্ট কোনো শিল্পে বা কোনো কঠিন ধাতুকে গলনের ক্ষেত্রে বা তাকে পরিশোধনের ক্ষেত্রে। এবার প্রশ্ন আসে যে লৌহ ইস্পাত শিল্পে বিগাল হিসেবে কী কী ব্যবহার করা হয়। নোট ডাউন করো, চুনাপাথর ও ডলোমাইট। চুনাপাথর ও ডলোমাইট এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিগালক হিসাবে লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়। হ্যাঁ কি না, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে। এরপর যেটা জানার দরকার যে কিছু হিস্ট্রি লিখে নাও, হিস্ট্রি বা ইতিহাস। দেখো ইতিহাস বলতে এই লৌহ ইস্পাত শিল্পের ইতিহাস, অর্থাৎ প্রথম কোথায় বা কবে এই শিল্প ভারতে গড়ে ওঠে। এনি আইডিয়া প্রথম কোথায় গড়ে ওঠে? নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট। দুটো নাম আমি পরপর লেখাবো। ফার্স্ট হচ্ছে 1830 সাল। দেখো একদম পরাধীন ভারত, সেই সময় কিন্তু আমরা ইতিহাসের সেক্টরে বলতে পারি যে ভারত সেই সময় সদ্য ইংরেজ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে আন্ডারে এসছে। সেখান থেকে বেঙ্গল থেকে সবে গোটা সমগ্র ভারতের দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে কোম্পানির শাসন। তখন কিন্তু কোম্পানির শাসন বা ব্রিটিশের নয়, তখনও কোম্পানির শাসন চলছে। এই কোম্পানির শাসনে ভারতের তামিলনাড়ুতে কিন্তু একেবারেই কোনো বেঙ্গলের কাছাকাছি কোথাও নয়, তামিলনাড়ুতে প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে। জায়গার নামটা খুব ইম্পর্টেন্ট, পোর্টো নোভো। নোট ডাউন করো যে তামিলনাড়ুর পোর্টো নোভোতে প্রথম গড়ে ওঠে। তামিলনাড়ুর পোর্টো নোভো, পয়োকা টয়েরে পোকা, পোর্টো নোভোতে কিন্তু প্রথম এই লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে। সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, এটা 1830 সাল। এরপরে 1870 সাল, তখন মোটামুটি বলতে পারি যে ব্রিটিশ শাসন ভারতে একদম থাবা বসিয়েই ফেলেছে। ব্রিটিশদের মেন উদ্দেশ্য ভারতের শিল্প সামগ্রী বা কাঁচামালকে ওই দেশে পাচার করা। এর মধ্যেই কুলটিতে এই প্রথম আধুনিক শিল্প মানে এই লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে। নোট ডাউন করো, কুলটিতে প্রথম আধুনিক কারখানা গড়ে ওঠে। এটা কিন্তু প্রথম আধুনিক লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে। নোট ডাউন করেছো? তাহলে প্রথম গড়ে ওঠে 1830 সাল, তারপরে 1870 সাল। যদি কোশ্চেন আসে আধুনিক কারখানা কোথায় গড়ে ওঠে, তখন কিন্তু কুলটির কথা বলতে হবে। ওকে, এবার দেখো একটা কোশ্চেন, এটা একদম ইউপিএসসিতে এসেছিল যে এই কুলটিতে এই যে কারখানা গড়ে উঠেছে, এই কারখানা গড়ার পিছনে কোন সংস্থা দায়ী? নোট ডাউন করতে পারো যে বেঙ্গল আয়রন ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। বেঙ্গল আয়রন ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, পিভিটি লিখে দাও, অসুবিধা নেই। তাহলে এই কারখানা যে সংস্থা গড়ে তুলেছিল তা বেঙ্গল আয়রন ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। ওকে, অসুবিধা নেই। এরপরে দেখো, তাহলে এই মোটামুটি আমাদের ইতিহাস বা যে সমস্ত আগে আলোচনা মানে যে সমস্ত আগে গড়ে উঠেছিল তার রেসপেক্টে আলোচনা করলাম। এরপরে আমাদের জানার দরকার যে আধুনিক ভারতে আমাদের তো ইন্ডাস্ট্রি মোটামুটি ভালোই ডেভেলপ করেছে, এর রেসপেক্টে কোন সংস্থা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? তা হলো সেল। আশা করি সেলের নাম তোমরা প্রত্যেকেই শুনেছ। SAIL ফুল ফর্ম কেউ বলতে পারবে? চেষ্টা করো, বলা উচিত। কী হবে? ভেরি গুড, নোট ডাউন করো, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এবার কোশ্চেন যেগুলো দেখো, আমি বারবার বলছি জিওগ্রাফির এই টপিকগুলো কিন্তু মেনলি স্ট্যাটিক জিকে টাইপ। এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটি কত সালে গড়ে ওঠে বলতে পারবে? এটা কত সালে গড়ে ওঠে? অ্যাকচুয়ালি এটা গড়ে ওঠে কিন্তু 1973 সালে। তাহলে 1973 সালে আগে কি কোনো অথরিটি ছিল না? ছিল। সেটা কি একটু লিখে নেওয়া দরকার। 1954 সালে গড়ে ওঠে প্রথম স্বাধীন ভারতের একটা স্টিল অথরিটি, যার নাম ছিল হিন্দুস্তান স্টিল প্রাইভেট লিমিটেড। জাস্ট নোট ডাউন করো, হিন্দুস্তান স্টিল প্রাইভেট লিমিটেড, যাকে পিভিটি আমরা ইউজ করি, প্রাইভেট লিমিটেড। এটা কিন্তু প্রথম গড়ে ওঠে স্বাধীন ভারতে একটি বিশেষ সংস্থা, যা কী করবে? ভারতের লৌহ ইস্পাত শিল্পর
উন্নয়নের জন্য। ভালো করে শোনো, এই 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 সংস্থাটি পরবর্তী ক্ষেত্রে 1973 সালে, ডেটটাও কিন্তু একটু মনে রাখা দরকার, 24 জানুয়ারি মেবি, আমার এটা একটু ডাউট রয়েছে, যদি তোমরা একটু পারলে ক্লাসের পর একটু গুগলে বা অন্য জায়গায় দেখে নিও যদি পারো তো, যে 1973 সালের 24 জানুয়ারি এই সেল কিন্তু গঠিত হয়। ওকে, সেল গঠিত। আচ্ছা, প্রত্যেকে একটু রিকোয়েস্ট করছি, এটা একটু তোমরা ডেটটা আমার এই মুহূর্তে পারফেক্ট খেয়াল নেই, আমি এটা স্টার দিয়ে রাখছি, তো তোমরা যদি একটু দেখে নাও, যদি 24 তারিখ হয় ওকে, যদি কোনো চেঞ্জ করতে হয় জানুয়ারি কি ফেব্রুয়ারি আমার একটু খেয়াল অসুবিধা হচ্ছে, তো তোমরা নোট ডাউন করে নেবে। ওকে, তাহলে এই 1973 সালের সেল গঠিত হয়, যার সদর দপ্তর ছিল দিল্লি। নোট ডাউন করো, সদর দপ্তর দিল্লিতে, দিল্লি বলতে অবশ্যই নিউ দিল্লি, দিল্লিতে। এবার এই সেলের কাজ কি হলো? এই সেলের কাজ হচ্ছে বিভিন্ন কারখানার ওপর এই সেলকে মেনলি বসানো হয়, যাতে সঠিক উপায়ে সমগ্র ভারতবর্ষে যে উৎপাদিত স্টিলের সুষম বিন্যাস ঘটে এবং খনিজ হিসাবে প্রাপ্ত লৌহ আকরিকের সঠিক যোগান এই সমস্ত কারখানা পায়। এবার যেটা জানার দরকার যে কোন কোন কারখানা, ভালো করে শোনো, কোন কোন কারখানা এর অধীনস্থ। নেক্সট পয়েন্ট নোট ডাউন করবে, অধীনস্থ কারখানা। অধীনস্থ কারখানা, দেখো একটা বলে রাখি, সব কারখানায় যে সেলের আওতায় তাও কিন্তু নয়, যে স্টিলের সমস্ত কারখানায় যে সেল তাও কিন্তু নয়, যেগুলো আওতায় তার মধ্যে লেখো ফার্স্ট ভিলাই, রাউরকেল্লা, ভিলাই, রাউরকেল্লা, বোকারো, সালেম, বার্নপুর কুলটি, যেটা পশ্চিমবঙ্গ, বার্নপুর কুলটি, আর নেক্সট লাস্ট নোট ডাউন করবে দুর্গাপুর। এগুলো মোটামুটি আরও কিছু আছে, এগুলো আমার এই মুহূর্তে মনে পড়লো যে এগুলো হচ্ছে অধীনস্থ কারখানা, কার? সেলের আন্ডারে। ওকে, অসুবিধা নেই, চলো ভালো করে শোনো। শুধু কি সেল? একদমই নয়। সেল ছাড়া, শুধু সেল নয়, সেল ছাড়া আরও বিশেষ কিছু কোম্পানি রয়েছে, যেগুলো প্রাইভেট কোম্পানি, কিছু মালিকানা রয়েছে, তার নাম কোথায় প্রথম স্থাপিত হয়, কোন জায়গায় এর কেন গড়ে ওঠে, এগুলো কিন্তু আমায় জানতে হবে। তার প্রথম পয়েন্ট, সেল হচ্ছে একদম মানে যেটা সদর দপ্তরের রেসপেক্টে বা ভারতের রেসপেক্টে চালিত সংস্থা। এছাড়াও যে সংস্থাগুলোর নামের গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথম হলো টিসকো। টিসকোর ফুল ফর্ম কেউ বলতে পারবে? টিসকো বলা উচিত কিন্তু, টিসকো আশা করি নাম অনেকেই শুন। হ্যাঁ, ভেরি গুড, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ভেরি গুড, পারফেক্ট, নোট ডাউন করো টিসকো। ফুল ফর্ম নোট ডাউন করবে, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। কোথায় অবস্থিত? এটা কোথায় অবস্থিত? জামশেদপুর। এবার ভেরি গুড, কত সালে তৈরি হয় এটা? নোট ডাউন করো, 1907 সালে তৈরি হয়। তৈরি করেন কে বলতে পারবেন? তৈরি করেন কে? জামশেদজি টাটা, পারফেক্ট, নোট ডাউন করো জামশেদজি টাটা। দেখো, যদি কেউ টাটানগর ঘুরতে যাও, আমার একটা নিকট আত্মীয়র বাড়ি টাটাতে, অনেকবার গেছি, খুব মানে ভালো লাগে এই শহরটায়, কেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, টাটা পুরো নিজের হাতে বানানো শহর। যারা গেছে তারা জানো, এই জামশেদজির নাম অনুসারে জামশেদপুর বা টাটানগর এই জায়গার নাম রাখা হয়েছে। এবার এর জায়গাটা, প্রপার জায়গাটা কি বলতে পারি? জামশেদপুর, জানি আমরা জামশেদপুরের ভৌগোলিক যদি দিক থেকে দেখি, এটি দুটো নদীর সংযোগস্থলে। বলতে পারবে কোন দুটো নদীর সংযোগস্থলে জামশেদপুর অবস্থিত? কোশ্চেনে কিন্তু আসে। সুবর্ণরেখা, একদমই ঠিক। তারপরে আরেকটা, দুটো নদীর সংযোগস্থলে অবস্থিত জামশেদপুর, দুটো নদীর সংযোগ, খড়কাই, নোট ডাউন করো সুবর্ণরেখা ও খড়কাইয়ের সংযোগস্থলে বা মিলনস্থলে, খড়কাইয়ের মিলনস্থলে। ওকে, এই টিসকো কোম্পানি কিন্তু মানে গড়ে উঠেছে কত সালে? 1907 সালে। এবার দেখো, আমি আর কিছু তেমন লেখাচ্ছি না, তবে তোমরা পারলে শুনে নোট ডাউন করে নিতে পারো যে কোন কোন কারণে এই জামশেদপুরে কারখানা গড়ে উঠেছে। ফার্স্ট, জলের যোগান লাগে, সেখানে সুবর্ণরেখা খড়কাই যেহেতু মিলনস্থলে বর্তমান জলের যোগান পাওয়া যায়। এছাড়া এই শহরের উত্তরে ডিমনা লেক, যারা গেছে তারা কিন্তু দেখতে প্রত্যেকেই যায়, ডিমনা যে লেক বা ডিমনা যে ব্যারেজ করে, এখানে কিন্তু জলের যোগান পাওয়া যায়। ওকে, এছাড়া আকরিক লোহারও যোগান লাগবে,
যারা খনিজ চ্যাপ্টারটা আমার ক্লাস করেছো তারা জানো যে উড়িষ্যার গরু মহিষানি, বাদাম পাহাড়, এছাড়া ঝাড়খণ্ডের কি নোয়ামুন্ডি বলো, গুয়া বলো, এইসব জায়গায় কি প্রচুর পরিমাণে আকরিক লৌহ উৎপন্ন হয়, যার কারণে এই টিস্কোতে আকরিক লোহার যোগান পেতে একেবারেই কোনো সমস্যা হয় না। এছাড়া আর একটা কী লাগে বলেছিলাম, ম্যাঙ্গানিজ কোন রাজ্যে সবথেকে ভালো হয়? উড়িষ্যার গাংপুরে যে ম্যাঙ্গানিজ রয়েছে, মানে উৎপাদন কেন্দ্র রয়েছে, সেখান থেকে সরাসরি টিস্কোতে ম্যাঙ্গানিজের সাপ্লাই পাওয়া যায়। এই কারণে খুব ভালোভাবে বা খুব উন্নতশীল কারখানা হিসাবে টিস্কো কিন্তু গড়ে উঠেছে। ওকে, এই গড়ে ওঠার কারণগুলো যেগুলো বললাম, তোমরা যখন এখন লিখতে না পারলেও রেকর্ডিং দেখে একটু পজ করে হলেও লিখে নিও। ওকে, আমি আর এগুলো লেখাচ্ছি না, মুখে বলে দিলাম, তোমরা নোট ডাউন করে নিও। হচ্ছে, চলো তাহলে টিস্কোর পরে আমার যেটা জানার দরকার, 2 নম্বরে বা এমনি পয়েন্ট করে লেখো যে বিএসপি ফুল ফর্ম কেউ বলতে পারবে? বলা যাবে বিএসপির ফুল ফর্ম? বোকারো স্টিল প্ল্যান্ট। ভেরি গুড, বোকারো স্টিল প্ল্যান্ট। ওকে, কোথায় গড়ে উঠেছে জানা উচিত। কোথায় উঠেছে? ঝাড়খণ্ডের কোথায়? বোকারোতে। কত সালে গড়ে উঠেছে? 1964 সাল। খুব গুরুত্বপূর্ণ, দেখো কিছু ঐতিহাসিক ফ্যাক্ট এখানে কাজে লাগে। 1964 সালে 64 সালে ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয়। হ্যাঁ কি না? হয় তো? আরে হয় কি হয় না? আরে ইতিহাস তো মনে আছে তো? হয় কি না? সরি, ভুল বললাম। ওই টাইমে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরে, ভালো করে শুনে নাও, যে এই টাইমে গুরুত্বপূর্ণ একটা শিল্পের মানে দিশা খুলে যায়, যে এই প্রথম একটা শিল্প, প্রথম ঠিক বলা উচিত নয়, স্বাধীন ভারতে প্রথম বলতে পারো, যেখানে একটি বিশেষ দেশ সাহায্য করে। কে সাহায্য করে? সোভিয়েত ইউনিয়ন। ভালো করে নোট ডাউন করবে, এটা কিন্তু কোশ্চেনে আসে। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া। এই সোভিয়েত ইউনিয়ন এই বোকারো স্টিল প্ল্যান্টে প্রচুর পরিমাণ অর্থ সাহায্য করে। তাহলে নোট ডাউন করো যে 1964 সালে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এই বোকারো স্টিল প্ল্যান্ট তৈরি হয়। ওকে, এবার যেটা জানার দরকার, কোথায়? এটা হচ্ছে বোকারোতে। বোকারো কোন জায়গা? বোকারো হচ্ছে ঝাড়খণ্ড। এবার এখানেও কিন্তু দুটো নদীর মিলনস্থলে কিন্তু এই জায়গাটি বা এই বোকারো শহরটি বর্তমান। বলা যাবে কোন দুটো নদীর মিলনস্থলে বর্তমান? আর একটা কি? দামোদর তো অফকোর্স, দামোদর ও বোকারো। নোট ডাউন করো, দামোদর ও বোকারো নদীর মিলনস্থলে। ওকে, এটা মনে রাখবে, এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাহায্যে গড়ে উঠেছে। বুঝতে পারলে? শুধু এটা নয়, এর আগেও তোমার ব্রিটিশ বিভিন্ন কোম্পানি সাহায্য করেছে, প্রত্যেকটা বলবো কোন কোম্পানি কবে সাহায্য করেছে। তবে এখানে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এই বোকারো স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে। এবার গড়ে ওঠার কারণ কি তোমরা নোট ডাউন করে নিও। কী কারণ? এখানে কিন্তু কয়লা, বোকারো ঝরিয়ায় কয়লার যোগান পাওয়া যাচ্ছে। উড়িষ্যার কিরিবুরু থেকে আকরিক লোহার যোগান পাওয়া যাচ্ছে। একইভাবে ছত্তিশগড় ও উড়িষ্যা থেকে হিউজ পরিমাণে ম্যাঙ্গানিজের সাপ্লাই পাওয়া যাচ্ছে। এছাড়া দামোদর ও বোকারো নদীতে প্রচুর পরিমাণ জল কিন্তু আমরা বলতেই পারি যে এই শিল্পে সহযোগিতা করে। এছাড়া রয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং ডিভিসিতে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাহলে তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ কেন্দ্রের উভয়ের প্রাচুর্যতা থাকার কারণে এখানে কিন্তু বিদ্যুতের যোগান এনাফ পরিমাণে পাওয়া যায়। ওকে, চলো নেক্সট যেটা একসঙ্গে আমি লেখাবো, নেক্সট নোট ডাউন করবে HSL অ্যান্ড DASP। HSL অ্যান্ড DASP বলতে পারবে ফুল ফর্ম এদের? চেষ্টা করো না, পারা যায় কিনা দেখি। HSL বলতে পারবে? HSL হ্যাঁ, দুর্গাপুর। তাহলে এর কি আগে আচ্ছা, আগে HSLটা বলে দিই। নোট ডাউন করো, হিন্দুস্তান স্টিল লিমিটেড। ছোটো করে নোট ডাউন করো, হিন্দুস্তান স্টিল লিমিটেড। ওকে, আর DASPর ফুল ফর্ম কি? দুর্গাপুর অ্যালয় স্টিল প্লান্ট।
দুর্গাপুর অ্যালয় স্টিল প্লান্ট। অ্যালয় কথার অর্থ কী? অ্যালয় কথার অর্থ কী বলা যাবে? না, একদমই না। যারা সায়েন্স স্টুডেন্ট বলা উচিত অ্যালয় কথার অর্থ কী? প্রিয়াঙ্কা, বৈশাখী, রিম্পা বলা উচিত। অর্পিতা, তোমারও বলা উচিত। নীলায়ন, বলা উচিত। অ্যালয় মানে কি? এটা খারাপ জিনিস। বলো অ্যালয় মানে কি বলো? কারো কোনো আইডিয়া নেই অ্যালয় সম্পর্কে? সংকর ধাতু। অ্যালয় নাম শোনোনি? সংকর ধাতু। তাহলে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট মানে এখানে শুধুমাত্র স্টিলের ওপর না, স্টিলের সঙ্গে বিভিন্ন অন্য ধাতু মিশিয়ে যে সমস্ত সংকর ধাতু প্রস্তুত করা হয় তারও উৎপাদন এইখানে তৈরি হয়। তাই এটাকে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট বলা হচ্ছে। এটা কোথায় অবস্থান? এটা অবস্থান আগে যেটা আমি বলে রাখি সেটা হচ্ছে সাল। তাহলে এটা প্রথম কত সালে স্থাপিত হয়? এটা স্থাপিত হয় 1959 সালে। ঠিক আছে, এখানেও কিন্তু একটি বিশেষ বৈদেশিক কোম্পানি কিন্তু সাহায্য করেছিল। তার নাম কি? ব্রিটিশ ইস্কন কোম্পানি। ওকে, এই ব্রিটিশ ইস্কন কোম্পানির সহযোগিতায় এটি কিন্তু 1959 সালে এই শিল্প কিন্তু গড়ে ওঠে। ওকে, ভালো করে শুনে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আরেকটা জিনিস লিখে রাখো যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই অনুসারে যখন আমি ইকোনমিক্স পড়ানো স্টার্ট করব তখন প্রত্যেকটা পরিকল্পনা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আপ টু প্রত্যেক পরিকল্পনা থেকে বর্তমানে যে নীতি আয়োগ তার ক্ষেত্রে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, যে কোন পরিকল্পনায় কী কী শিল্প গড়ে ওঠে। সেই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহযোগিতায় দুর্গাপুরে এই 1959 সালে এইটি গড়ে ওঠে। নোট ডাউন করে নাও, দুর্গাপুর পশ্চিমবঙ্গ। ভৌগোলিক অবস্থা যদি বলি, কোন নদীর ধারে অবস্থিত? কোন? দামোদরের তীরে অবস্থিত, একদম দামোদরের তীরে অবস্থিত। ওকে, তাহলে এই HSL আর DASP সম্পর্কে আমরা জানলাম। এবার গড়ে ওঠার কারণ কি? দেখো, গড়ে ওঠার কারণ বলতে কয়লার যোগান পাচ্ছে কে? রানীগঞ্জ আর ঝরিয়া থেকে পেয়ে যাচ্ছি। মাত্র দুর্গাপুর থেকে 40 কিলোমিটার দূরে রানীগঞ্জ কয়লা উত্তোলন কেন্দ্র, সেখান থেকে ডাইরেক্ট আমরা এখানে কয়লার যোগান পাচ্ছি। আকরিক লোহা পাচ্ছি উড়িষ্যা গরুমৈসানি বা ঝাড়খণ্ডের গুয়া বা নোয়ামুন্ডি থেকে পেয়ে যাচ্ছি আমরা আকরিক লোহা। ম্যাঙ্গানিজের সাপ্লাই পাচ্ছি উড়িষ্যা থেকে, হ্যাঁ কি না? জলের যোগান পাচ্ছি DVC প্রকল্প থেকে, অসুবিধা নেই। এছাড়া এই শিল্প গড়ে ওঠার বা ভালোভাবে চলার আরও কারণ কি? যে বন্দর, যে উৎপাদিত পণ্য বন্দর নিকটবর্তী প্রায় 300 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাচ্ছি হলদিয়া ও কলকাতা বন্দর, যার মাধ্যমে কি হয় যে উৎপাদিত পণ্য খুব সহজেই বৈদেশিক রপ্তানির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হ্যাঁ কি না? এছাড়া পূর্ব রেলপথ বা ন্যাশনাল হাইওয়ে 2, দ্বিতীয় 2 নম্বর ন্যাশনাল হাইওয়ে একদম এই কারখানার পাশাপাশি যাচ্ছে। তাও আমাদের এখানে কমিউনিকেশান যোগাযোগ কিন্তু এই কারখানা ক্ষেত্রে বাকি যে সমস্ত রয়েছে কারখানা তার থেকে কিন্তু অনেকটাই এগিয়ে। ওকে, চলো নেক্সট দেখো, এই পয়েন্টগুলো যদি মনে হয় তোমরা কিন্তু এখন লিখে নিতে পারো বা রেকর্ডিং থেকে নোট ডাউন করে নিও। চলো, HSL ফুল ফর্ম HSL এক্ষুনি বলা হয়েছে, হিন্দুস্তান স্টিল লিমিটেড। দেখো, একই কোম্পানির আন্ডারে কিন্তু দুটো কারখানা এখানে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট কারখানা কিন্তু এই HSL যেটা বলবো সেটা কোথায় তৈরি হয়েছিল? সেটা হচ্ছে, নোট ডাউন করো, যে ভিলাইতে। কত সাল? 1957 সাল। এখানে কে সহযোগিতা করেছিল? সোভিয়েত ইউনিয়ন কিন্তু সহযোগিতা করেছিল। হচ্ছে, লিখে নাও, সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়, ইউনিয়নের সাহায্যে। ওকে, এটি গড়ে ওঠে, অসুবিধা নেই। এবার কোথায় গড়ে ওঠে? আচ্ছা, জায়গাটার নাম বলা হয়নি, ভিলাই। ওকে, এবার বলতে পারবে ভিলাই হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। ওকে, এর একটা স্পেশাল ফিচার্স রয়েছে। ফিচার্স মানে কি? একটা বিশেষ বৈশিষ্ট্য, যে ভারতের
বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা? নোট ডাউন করবে, এটা কিন্তু কোশ্চেন আসে। ভারতের বৃহত্তম ও এশিয়ার তৃতীয় বৃহত্তম, এশিয়ার তৃতীয় বৃহত্তম। এই পয়েন্টগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে এটি গড়ে ওঠার কারণ কি? আকরিক লোহা ছত্তিশগড়ের দাল্লি রাজসাহা জেলায় প্রচুর পরিমাণ আকরিক লোহা উৎপন্ন হয়, যা ডাইরেক্ট ভিলায় সাপ্লাই হয়। কয়লা ছত্তিশগড়ের কোবরা ও ঝাড়খণ্ডের বোকারো থেকে সাপ্লাই হচ্ছে। জলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে মহানদী থেকে জল পাওয়ার সুবিধা। বিদ্যুৎ, এদের কোবরা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আমি যখন শক্তি পড়ায় যখন বলেছিলাম, সেখান থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র যোগান কিন্তু পেয়ে যাচ্ছে। এবং ম্যাঙ্গানিজের যোগান পাওয়া যায় মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের বালাঘাট অঞ্চল থেকে কিন্তু পায়। এটা বলে রাখি, উড়িষ্যার কোনো ম্যাঙ্গানিজ কিন্তু ভিলায় সাপ্লাই হয় না। ভিলায় যে ম্যাঙ্গানিজ সাপ্লাই হয়, এটা কিন্তু মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের বালাঘাট অঞ্চলের ম্যাঙ্গানিজ কিন্তু সাপ্লাই হয়। ওকে, এই পয়েন্টগুলো আমি আর এখানে বলছি না, মানে লেখাচ্ছি না, তোমরা কিন্তু এগুলো লিখে নিও, এগুলো কিন্তু কাজে লাগে। হচ্ছে, চলো এবার দেখো নেক্সট, মানে আমি দেখো আচ্ছা হিন্দুস্তান কথা লেখা হয়নি। এই যে এইচএসএল বলছি, এই এইচএসএল হিন্দুস্তান স্টিল লিমিটেড, এটা যে একটা কোম্পানি, এই কোম্পানি কিন্তু বিভিন্ন জায়গায় চলছে। প্রথমে যেটা বললাম দুর্গাপুর, তারপরে বললে ভিলাই, এরপরেই আমি বলবো এইচএসএল কোথাকার, রাউরকেল্লা। ওকে, তোমরা এরকমও লিখতে পারো, এইচএসএল ব্র্যাকেটে রাউরকেল্লা, এইচএসএল ব্র্যাকেটে দুর্গাপুর, এইচএসএল ব্র্যাকেটে ভিলাই, এরকমভাবেও কিন্তু মনে রাখতে পারো। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে, এইচএসএল ব্র্যাকেটে রাউরকেল্লা, এইচএসএল ব্র্যাকেটে রাউরকেল্লা। ফুল ফর্ম নিশ্চয়ই বলার দরকার নেই। রাউরকেল্লা জায়গা কোন জেলায়, কোন রাজ্যে অবস্থিত? কে বলতে পারে দেখি, রাউরকেল্লা কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা হবে না, একদমই উড়িষ্যা। আর এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কত সালে গড়ে ওঠে? 1956 সাল। তাহলে একটা জিনিস মনে রাখো, 56 থেকে 60-এর মধ্যে কিন্তু হিউজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ঘটছে। তবে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে এখানেও কিন্তু একটি বৈদেশিক কোম্পানি বিশেষ সাহায্য করেছিল এই কারখানা গড়ে উঠতে। সেটি কোন দেশের? জার্মানির। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। জার্মানির ক্রুপস অ্যান্ড ডিমাক কোম্পানি, ক্রুপস অ্যান্ড ডিমাক কোম্পানি। ওকে, লিখে রাখো, এর সহযোগিতায়। কিন্তু গড়ে ওঠে। ওকে, কোথায় গড়ে ওঠে? রাউরকেল্লা। এবার রাউরকেল্লা তো আমি বললাম উড়িষ্যা। রাউরকেল্লা কোন নদীর ধারে অবস্থিত? ভৌগোলিক পরিমণ্ডল ইম্পর্টেন্ট, শুনতে পেলাম না, কেউ একদিন বললে কি একটা, ব্রাহ্মণী নদীর তীরে। ভেরি গুড, সুন্দর, নোট ডাউন করো, ব্রাহ্মণী নদীর তীরে। ওকে, দেখবে প্রত্যেকটা শিল্পক্ষেত্র না কোনো না কোনো নদীর তীরেই গড়ে ওঠে, কারণ জলের যোগানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে, তাহলে দেখো এই শিল্পকেন্দ্র বা এই ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণ কি? ফার্স্ট, উড়িষ্যায় গড়ে উঠেছে। উড়িষ্যার যে কেউনঝর ময়ূরভঞ্জে যে আকরিক উত্তোলন কেন্দ্র রয়েছে, আমি পড়িয়েছিলাম যেটা, তার ডাইরেক্ট এখানে যোগান পাওয়া যায়। এছাড়া কয়লা ঝরিয়া, বোকারো, রানীগঞ্জ থেকে পাচ্ছি। জল, ব্রাহ্মণী নদীর জল পাওয়া যাচ্ছে। প্রচুর পরিমাণে শ্রমিক পাওয়া যায়, এই অঞ্চলে প্রচুর সুলভ শ্রমিকের যোগান রয়েছে। এইগুলো কিন্তু আমরা বলতে পারি যে এই রাউরকেল্লায় কারখানা গড়ে ওঠার পথ সুগম করেছে। ওকে, লাস্ট যেটা আমি নোট ডাউন করাবো সেটা হচ্ছে VISL। এটা কিন্তু অন্য কোম্পানি, যেটা HSL এর ছাড়া। নোট ডাউন করবে, লাস্ট যেটা আজকের VISL। কেউ ফুল ফর্ম বলতে পারবে? দেখো, ফুল ফর্মটা না জানাটাই উচিত, তুই চেষ্টা করো, দেখি কেউ পারো কি না। কি বলো? বাহ, সাবাস, সুন্দর, নোট ডাউন করো, বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড। ওকে, এটা কোথায় গড়ে উঠেছে বলা যাবে? এটা কোথায় গড়ে উঠেছে? এটা যখন বললে এটাও বলা উচিত। এটা কোথায় গড়ে উঠেছে? কর্ণাটকের ভদ্রাবতী। কত সালে গড়ে উঠেছে? সালটা খুব ইম্পর্টেন্ট, 1923 সাল। ভালো করে শোনো, এটা কিন্তু স্বাধীনতার পূর্বে টাটা স্টিলের মতোই কিন্তু পুরনো, 1923 সালে গড়ে উঠেছে।
ওকে, মনে থাকবে কোথায় কোথায় লিখে নাও যে ভদ্রাবতীতে, সেটা কোন রাজ্য? কর্ণাটক। কোন নদীর তীরে অবস্থিত? ভদ্রা নদীর তীরে, ভদ্রা নদীর তীরে। ওকে, দেখো এই VISL এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ যে এটা স্বাধীনতার পূর্ব থেকে চলেছে, কোনো বৈদেশিক শক্তি বা বৈদেশিক কোম্পানির সাহায্য ছাড়াই কিন্তু এই কোম্পানি গড়ে উঠেছে, যার এখনও পর্যন্ত এর উৎপাদন বলো বা এই কোম্পানি এখনও পর্যন্ত খুব ভালোভাবেই চলছে। ওকে, অসুবিধা নেই। এছাড়া কেন গড়ে উঠছে? ভদ্রা নদীর জল ইম্পর্টেন্ট। এছাড়া কর্ণাটকের যে বাবাবুদান পাহাড়ের আকরিক লোহায় আমরা যে উৎপাদন দেখেছি, সেই বাবাবুদান পাহাড় থেকে যে আকরিক উৎপন্ন হচ্ছে সেটা ডাইরেক্ট এই ভদ্রাবতীতে এসে কাজে লাগানো হচ্ছে। এছাড়া কয়লা যোগান কোথায় পাওয়া যায়? ভালো করে শুনে রাখো, এইখানে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ভদ্রাবতী হলো এমন একটি লৌহ ইস্পাত কারখানা যেখানে এই মানে যার চারিদিকে সেই রকম কোনো কয়লার যোগান না থাকায় এই অঞ্চলে কিন্তু বনভূমির যে কাঠকয়লা, এই কাঠকয়লার থেকে কিন্তু শক্তি আমরা পেয়ে থাকি বা শক্তি আমরা ইউজ করে থাকি এই কোম্পানিতে। একটু স্টার দিয়ে পয়েন্ট করে লিখে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট বাকিগুলোর তুলনায়। বাকি কেন্দ্রগুলো প্রপার কয়লা পেয়ে যাচ্ছে চারদিকের বিভিন্ন কয়লা খনি বা কয়লার প্রাচুর্য থাকার কারণে, কিন্তু ভদ্রাবতীতে সেই রকম কোনো বা চারদিকে সেরকম কোনো কয়লার যোগান না থাকায় স্থানীয় বনভূমির কাঠকয়লা থেকে কিন্তু শক্তির যোগান পাওয়া যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু লিখে রাখতে পারো যে কোশ্চেন একবার এসেছিল WBCS-এ, যে কোন লৌহ ইস্পাত কারখানা কাঠকয়লার মাধ্যমে শক্তি সংগ্রহ করে, সেটা কিন্তু এই ভদ্রাবতী কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। চলো তাহলে দেখো, আজকে আমি যে টপিক শুরু করেছিলাম ভারতের শিল্প, সেখানে কিন্তু মোটামুটি তোমাদের লৌহ ইস্পাত শিল্পটা মোটামুটি কভার করলাম। এছাড়া এরপরে আরও যে শিল্প নিয়ে আলোচনা করব, পাট শিল্প, সার শিল্প, প্রত্যেকটা আমরা পর আলোচনা করব। টার্গেট থাকবে পরের দিনে ক্লাসে এটা কভার করার, যদি না হয় আর একটা ক্লাস কিন্তু আমাকে নিতে হতে পারে। ওকে, চলো তাহলে মোটামুটি আজকের এই ক্লাস এতটাই। তোমরা একটু ভালো করে পড়ে রাখবে, সালগুলো ইনফরমেশানগুলো ভালো করে মনে রাখো। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইনফরমেটিভ আর ইম্পর্টেন্টও। ওকে, চলো তাহলে আজকে এতটাই। আগামীকাল যেমন রুটিন দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে। ঠিক আছে, চলো। স্যার